পরমাণুর গঠনের পরে ক্লাস 9-এর সবথেকে যদি কোনো কঠিন চ্যাপ্টার থাকে তাহলে হলো মোলের ধারণা। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মোলের চ্যাপ্টারটা যখন বোঝার পরে কি হয়, বুঝে নিল, অঙ্ক করলো, ঠিক আছে, 7 দিন থেকে 10 দিন যদি রিভিশন না করে তাহলে কিন্তু মোল ভুলে যাবি। তাই মোলটাকে যতক্ষণ পড়া হবে তখন তো প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস বন্ধ করা যাবে না। যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন কিন্তু প্র্যাকটিস বন্ধ করা যাবে না। আর একটা কথা বলে রাখি, এই মোলটা পড়ার আগে একটা কথা মাথায় রাখবে, এই মোল চ্যাপ্টারের উপর কিন্তু 3 নাম্বার শুধু ক্লাস 9-এ নয়, এই চ্যাপ্টার থেকে 3 নম্বর আসবে একটা অঙ্ক ক্লাস 10-এ, মাধ্যমিকে একটা অঙ্ক আসে, রাসায়নিক গণনা বলে একটা চ্যাপ্টার আছে। সেই রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে যে 3 নম্বর অঙ্কটা আসে, সেই অঙ্কগুলো করতে গেলে যে কনসেপ্ট লাগে সেটা হচ্ছে পরমাণুর গঠন আর কি, এই মোলের ধারণা। সুতরাং মোলের ধারণাটা শুধু ক্লাস 9-এর জন্য নয়, কি বললাম, ক্লাস 9-এর জন্য নয়, ক্লাস 10-এর জন্য খুব ইম্পর্টেন্ট। ওখানে 2টো অঙ্ক আসে এবং 2টো অঙ্কের মধ্যে একটা অঙ্ক করতেই হবে ক্লাস 10-এ। খুব ভালো করে শিখবি। তবে মোলটা বইয়ে যেভাবে পড়ানো আছে আমি সেইভাবে বলবোই না, এবং আমি চাইবো তোরা পুরোটাই কিন্তু আমার নোটস থেকে পড়বি। আমি করাতে করাতে যে নোটসটা তৈরি করে দেবো সেই নোটসটাই তোরা ফলো করবি। বই পড়তে গেলে এটা ভুলে যাওয়ার বা মাথাতে না ঢোকার চান্সটা সব থেকে বেশি থাকবে। তো মোল জিনিসটা কি সেটা একটু পরে আসছি, তার আগে আমরা যে জিনিসগুলো জানি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা 1 ডজন পেন যদি বলি তাহলে কি বলবি? 1 ডজন পেন যদি বলি তাহলে তোরা কি বলবি বল? 12টা পেন। 1 ডজন পেন মানে হলো কি পেন? 12টা পেন। 1 ডজন পেন মানে হলো 12টি পেন। আমি যদি বলি 1 ডজন খাতা মানে কি হলো? 12টি খাতা। আমি যদি বলি 1 ডজন লেবু তাহলে কি হবে? 12টি লেবু। তাহলে বস্তুটা যাই হবে হোক না কেন, যখন 1 ডজন থাকবে তাহলে তার সংখ্যাটা সবসময় কত হবে? 12। যখন সংখ্যাটা 1 ডজন থাকবে তখন সেইটা অবশ্যই 12 হবে, সেটা খাতা থাকুক, লেবু থাকুক বা পেন থাকুক। আমি যদি বলতাম 1 ডজন নেতা তাহলে 12টি নেতা। যতক্ষণ ডজন থাকবে ততক্ষণ 12 হবে, তাতে বস্তুটা যাই হবে হোক না কেন। এখনো পর্যন্ত আমাদের এই এলাকাতে কলা বিক্রি হয় ডজনে। তুই দাম জিজ্ঞেস করলে ডজনের দাম বলবে, 50 টাকা হতে পারে, 60 টাকা হতে পারে, 1 ডজনের দাম বলবে। কিন্তু বীরভূমের আমরা যদি উত্তর সাইডে যাই, বিশেষ করে নলহাটি বা লোহাপুর, ওই জায়গাটা মানে যেদিকে মুর্শিদাবাদ যাচ্ছে, আজিমগঞ্জ যাচ্ছে, ওই জায়গাটাতে কিন্তু কলা বিক্রি হয় ওজনে। আমি নিজের চোখে দেখেছি। যেমন অন্যান্য ফল বিক্রি হয়, আপেল, আম, লিচু, ঠিক তেমনই ওখানে বিক্রি হয় কিসে? ওজনে বিক্রি হয়। কিন্তু আমাদের এই এলাকাতে বিক্রি হচ্ছে কী হিসাবে? ডজনে। তাহলে 1 ডজন মানে 12টা, সেটা পেন হবে হোক, খাতা হবে হোক, লেবু হবে হোক, লিচু হবে হোক। আবার আমরা যদি বলি 2 ডজন, 2 ডজন পেন মানে কত হবে? 24টি পেন, ঠিক কিনা? তাহলে 1 ডজন পেন মানে 12টি, 2 ডজন পেন মানে কত? 24টি। আমি যদি বলি 3 ডজন আপেল, যদিও আপেল ওজনে বিক্রি হয়, আমি এখানে সংখ্যার হিসাবটা করছি, 3 ডজন আপেল মানে 36টি আপেল। আচ্ছা আমাকে বল, 1 ডজন আপেল আর 1 ডজন কলা আর 1 ডজন লেবু, এদের ওজন এক হবে? আমি কি নিলাম? 1 ডজন লেবু 12টি, 1 ডজন কলা 12টি, 1 ডজন আপেল 12টি আপেল। সব নিয়েছি কি?
1 ডজন লেবু, 1 ডজন কলা এবং 1 ডজন আপেল, সবাই 12টি করে। তাহলে 3 জনের সমান কি সমান নয়? হ্যাঁ সমান। এই অর্থে সমান, তারা সংখ্যাতে একই আছে, সবাই 12টা করে আছে, কিন্তু তাদের ওজন কি সমান? 12টা আপেল ওজন করলে যা হবে, 12টা কলা ওজন করলে তাই হবে, হয় কম হবে না হলে বেশি হবে। আমি 12টি লেবু যদি ওজন করি তাহলে কি হবে? 12টি আপেলের ওজনের সঙ্গে ম্যাচ করবে? ম্যাচ নিশ্চয়ই করবে না, কম হবে। কিন্তু কখন এক হবে? কখন এক হবে? তারা সংখ্যায় এক। কি বললাম? তারা সংখ্যায় এক। 12টি লেবু এটাও 1 ডজন, 1 ডজন কলা মানে 12টি কলা, 1 ডজন আপেল মানে 12টি কলা। কথাটা বোঝা গেল? তাহলে তারা ওজনের দিক থেকে সেম হবে না, কিন্তু কিসে সেম হবে? তারা সংখ্যাতে সেম হবে। তাহলে 1 ডজনের পরিবর্তে যদি 2 ডজন হয় তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, আরও 12টা। 1 ডজনের পরিবর্তে যদি 3 ডজন হয়ে যায় তাহলে কতগুলো বাড়বে? 24টা বাড়বে। 1 ডজনের পরিবর্তে যদি 4 ডজন হয়ে যায় তাহলে কতগুলো বাড়বে? 48টা হয়ে যাবে। তাহলে 1 ডজন যখনই চলে আসবে তখনই আমার হয়ে যাবে কত? 12 দিয়ে গুণ হবে, তাই তো? 5 ডজন যদি চলে আসে তাহলে আমরা কি করব? 5 ডজন চলে এলে আমরা করব কি? 5-এর সঙ্গে 12 গুণ করব। 5-এর সঙ্গে কত গুণ করব? 12 গুণ করব। 6 ডজন যদি চলে আসে 6 বারং 72 করব। তাহলে যাই চলে আসবে আসুক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমার ডজন কথাটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার 12 দিয়ে গুণ হবে। সেই বস্তুটি যাই হবে হোক না কেন, যে ফলই হবে হোক না কেন, তাদের ওজন আলাদা হোক, তাদের ওজন আলাদা হোক, 12টি কলার ওজন, 12টি লেবুর ওজন, 12টি পেনের ওজন এক নয়, এটা মাথায় থাকবে তো? কিন্তু তারা সংখ্যাতে সমান। এবার মাথাতে আনতে হবে মোল। মোল জিনিসটা কি? মোল জিনিসটা হলো 1 মোল মানেও একটা সংখ্যার ইউনিট। কার সংখ্যার ইউনিট? এই মোল দিয়ে মাপা হয় অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যা। কি বললাম? অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যা মাপা হয় কিসের দ্বারা? মোল। এমনকি ইলেকট্রনের সংখ্যাও মাপা হয় কিসের মাধ্যমে? এই মোলের মাধ্যমে। 1 মোল মানে কত? 1 ডজন মানে যখন 12। আচ্ছা, আমরা গন্ডা নামটা শুনেছি তো? ধানের আঁটি মাপার সময় আমরা কি ব্যবহার করি? গন্ডা। 1 গন্ডা মানে কি? 1 গন্ডা মানে হলো কি? 4টি। 1 গন্ডা মানে কি? 4টি। তাহলে 1 গন্ডা খড় মানে কি? 4টে। 1 ঘন্টা নাড়ু মানে 1 ঘন্টা নাড়ু মানে কত? 4টে। তাহলে গন্ডা যখনই হিসাব হবে তখন কি হবে? 4টে। সেটা যাই হবে হোক না কেন, এই 4টে দিয়ে 4টে বস্তু দিয়ে কি হয়? একটা গন্ডা হয়। এরকম 20 গন্ডাতে হয় 1 পণ, 20টা। তার মানে কতগুলো থাকবে? 80টা থাকবে। এই রকম 16 পণে হয় 1 কাহন। এগুলো সব খড়ের হিসাব করা হয়। এই বলা হয় না, বাড়িতে শুনবি তো অবশ্যই, যে 4টে মানে হলো গন্ডা, এরকম 20টা নেবো, তার মানে কত হবে? 20 গন্ডায় হবে 1 পণ, আর 16 পণে 1 কাহন। এগুলো হিসাব করা হয়। তাহলে আমি যদি নাড়ু হিসাব করি তাহলেও তো এরকম হবে। আমার মনে আছে আমি যখন 5-6-এ পড়তাম তখন নবানের ছুটির পরে আমাকে স্যাররা জিজ্ঞেস করতেন, বিশেষ করে দীপ্তেন্দু স্যার, আমার খুব মনে পড়ে, যে কত গন্ডা নাড়ু খেলি? ক্লাস 5-এ যখন পড়তাম, খুব ছোট, অনেক ছোট। হ্যাঁ, তখন ওই সব নবানের পরে তো ওই রকম একটা ইয়ে চলতো, 2-3 দিন ছুটি, তারপরে স্কুল। হ্যাঁ, তখন ওই স্যাররা জিজ্ঞেস করতেন, বিশেষ করে ওই স্যার। আর এক স্যার জিজ্ঞেস করতেন, শক্তি স্যার, দাস কত গন্ডা নাড়ু খেলি নবানে? বিশাল ওই রকম করে মজা করে করে জিজ্ঞেস করতো। তো গন্ডাটা তখন আমরা বুঝতে পারতাম না ছোটোতে, গন্ডা একক কী জিনিস, কিন্তু পরবর্তীকালে জানলাম গন্ডা মানে হলো কি? 1 গন্ডা মানে হলো কত? 4। তাহলে 1 মোল এটা কিসের ইউনিট? সংখ্যার ইউনিট। কতগুলো? 1 গন্ডা সমান 4, 1 পণ মানে হচ্ছে কত? 20, আর 1 কাহন মানে হতো কত? 16 পণে 1 কাহন। আবার 1 ডজন মানে কত হলো? 12। তাহলে 1 মোল মানে হলো কি? 6.022 ইন্টু 10⁻23। এটা মাথায় রাখতে হবে।
1 মোল মানে সংখ্যাটা কত? 1 মোল মানে সংখ্যাটা কত? 6.022 ইন্টু 10⁻23। এবার তোদের মাথাতে একটা থাকবে যে আমি যখন কোনো জিনিসকে কাউন্ট করব, গুনবো, তাহলে সেই সংখ্যাটা কখনো ভাঙা হবে? এখানে যদি 5000 লোক থাকে, আমি 1 2 3 4 5 6 করে যদি গুনি, তাহলে কখনো সেই সংখ্যাটা ভাঙা হবে? হয় 5 হবে, না হলে 6 হবে, না হলে 4 হবে। আমি মানুষ গুনছি বা কোনো একটা বস্তু 1 2 3 4 5 6 করে গুনছি, কখনো হবে? 5.6টা মানুষ আছে, হবে কখনো? 6.22টি মানুষ আছে, এরকম হবে? হবে কি হবে না বল? হবে না কখনোই। তাহলে আমাদের এই সংখ্যাটা কি ভাঙা সংখ্যা না? 6.022 ইন্টু 10⁻23। তাহলে এই সংখ্যাটা কি ভাঙা সংখ্যা তো? কিন্তু এটা আপাত দৃষ্টিতে ভাঙা লাগছে, অ্যাকচুয়ালি এই সংখ্যাটা ভাঙা নয়। কেন? সায়েন্সে কোনো একটা ভ্যালুকে যখন আমি লিখবো, তার কিছু নিয়ম আছে। কীরকম নিয়ম? বলছে তোমাকে লিখতে হবে a পয়েন্ট বি সি ডি ইন্টু 10⁻e করে। আমি ফরম্যাটটা কীরকম দেখালাম? বলছে দশমিকটা লিখতে হবে কখন? একটা ডিজিটের পর। কি বললাম? দশমিকটা কোথায় লিখতে হবে? একটা ডিজিটের পর। যেমন আর 10⁻এর উপর আমাকে কিছু থাকতে হবে। কি করতে হবে? 10-এর উপর কিছু রাখতে হবে। দেখ, একটা এক্সাম্পল দিয়ে বললে পরে আরও ভালো বুঝতে পারবি। আমার হাতে আছে একটা সংখ্যা 55। কত আছে? তাহলে আমাকে সংখ্যাটা লিখতে হবে কত? না 55 লিখবো না, আমি 550 আছে আমার কাছে, একটা সংখ্যা আছে কত? 550। আমি এই সংখ্যাটা কি করে লিখবো জানিস? আমি এই সংখ্যাটা লিখব, প্রথমে লিখব 55 গণিত 10। লিখতে পারি 55 গণিত 10। তাহলে দেখ, আমাকে 10 রাখতেই হবে, আমাকে কিন্তু 10 রাখতেই হবে। সেটা 10-এর মাথাতে 0 হবে হোক, 10-এর মাথাতে 1 হবে হোক, 10-এর মাথাতে 2 হবে হোক, 10-এর মাথাতে 3 হবে। আমি এখানে লিখেছি ই, এর ভ্যালুটা যা ই লিখবো না, আমি লিখবো এন। এনের ভ্যালুটা যা খুশি হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কিন্তু আমাকে ইন্টু 10⁻⁻ সামথিং আমাকে লিখতে হবে। তাহলে প্রথমে 550টাকে আমরা কি করে দিলাম? 55 গণিত 10 করে দিলাম। তাহলে 10টা আমি এইটুকু মেলাতে পারলাম। এখানে 10-এর মাথাতে কত আছে? কেউ নাই, মানে 1 আছে। এবার আমাকে পয়েন্টটা রাখ, কোনো কোনো একটা সংখ্যার শেষে পয়েন্ট থাকে তো, এখানে পয়েন্টটা কোন জায়গাতে আছে? জাস্ট এই পজিশনটাতে দেখ, এই দুটো 5-এর পাশে আছে পয়েন্টটা। তাহলে আমাকে পয়েন্টটা আনতে হবে কততে? একটা ডিজিটের পরে আনতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? পয়েন্টটাকে বাঁ দিকে আনতে গেলে 10 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা, 10 দিয়ে যখন তখন আমি ভাগ করতে পারি? হ্যাঁ, ভাগ করতে পারি। পাশে আবার 10 দিয়ে কি করতে হয়? গুণও করতে হবে। করতে হবে কি? তাহলে আমি পয়েন্টটাকে কি করলাম? এখান থেকে এখানে সরিয়ে দিলাম। তাহলে এখানে কি করলাম? 5.5 করলাম। পয়েন্টটাকে এখান থেকে আমি কোথায় সরালাম? এখানে সরালাম। তাহলে 10 দিয়ে কি করলাম? ভাগ করলাম। তাহলে আমাকে কি করতে হবে? আবার 10 দিয়ে গুণও করে দিতে হবে। তাহলে আমি এটাকে লিখবো কত? 10 স্কোয়ার। তাহলে আমি যখন বিজ্ঞানসম্মতভাবে একটা ফর্মুলা, একটা ভ্যালুকে লিখবো, তখন আমাকে কি করে লিখতে হয়? একটা ডিজিটের পরে কি দিতে হবে? পয়েন্ট দিতে হবে। বাদ বাকি কী আছে দেখতে যাবো না। কার পরে রাখতে হবে? একটা ডিজিটের পর, বাঁ দিক থেকে একটা ডিজিটের পর, এবং 10⁻⁻ সামথিং কি করতে হবে? লিখতে হবে। মনে থাকবে 10⁻⁻ সামথিং। এখানে 10⁻⁻ কত এলো? কত হলে 10⁻²? দেখ, এখানে তার মানে আছে কত? 100। এই 100টাকে 5.5-এর সঙ্গে গুণ করে দে, দেখ 550ই চলে আসবে। আসবে কি আসবে না? তাহলে আদতে সংখ্যাটা কিন্তু 550, কিন্তু আমি বিজ্ঞানসম্মতভাবে লিখছি কি করে? 5.5 ইন্টু কত? 10⁻²। মনে থাকবে? তাহলে এই সংখ্যাটা আমরা দেখছি যে ভাঙা সংখ্যা। এখানে দেখলে পরে দেখ সংখ্যাটা মনে হবে না ভাঙা? 5.5। সো এইটা যদি না থাকতো, 10 স্কোয়ারটা যদি না থাকতো, তাহলে কিন্তু এটা ভাঙা সংখ্যা হতো। কি বলতো? 10 স্কোয়ারটা যদি না থাকতো, তাহলে 5.5টা তো ভাঙা সংখ্যা। কিন্তু 10 স্কোয়ারটা যখন আমি গুণ করে দেবো, তখন এটার ভাঙা সংখ্যা থাকবে? থাকবে কি থাকবে না? থাকবে না। এটা তখন হয়ে যাবে কত? 550। মনে থাকবে এটা কত হবে? 550। ঠিক এইটাই। এখানে কতগুলো শূন্য আছে? 23টা শূন্য আছে। কতগুলো আছে?
একের পরে কটা শূন্য আছে? এখানে যেমন এখানে 2 আছে, তার মানে একের পরে কটা শূন্য আছে? 2টো শূন্য আছে। তার মানে এখানে একের পরে কটা শূন্য আছে? 23টা শূন্য। তার মানে 23টা শূন্য থেকে আমি 1000 কমিয়ে নিলাম, তাহলে কত হবে? এটা মুছে দেবো আমি, এটা আমি মুছে দিচ্ছি। না থাক, এখন মোছার পরিবর্তে আমরা এটাকে এখান থেকে শুরু করছি। আমরা এটা কি লিখতে পারি 6.022 ইন্টু 10⁻23। এই 23টাকে না লিখে আমরা এক কাজ করলাম, এটাকে 10⁻3 করলাম আর 10⁻20 করলাম। করতে পারি কি করতে পারি না? সূচকের নিয়ম অনুসারে কি হয়ে যায়? যোগ হয়ে যাবে 3 আর 20, 23। তাহলে আমরা ভাঙতেও তো পারি, আমরা এরকমও করতে পারতাম 18 আর কত 5, এটাও করতে পারতাম। 5-এর সঙ্গে 18 করলে পরেও কত হতো? 23 হতো। কিন্তু আমরা করব কত? 3-এর সঙ্গে 20। এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা 10⁻3 মানে কত? 10⁻3 মানে হচ্ছে 1000। তাহলে এই সংখ্যাটাকে যখন 1000 দিয়ে গুণ করব তখন এটা আসবে কত? 6022 ইন্টু 10⁻20। এই 1000টা আমি কোথায় খাইয়ে দিলাম? এখানে খাইয়ে দিলাম। ঢুকেছে মাথাতে? এখানে 1000টা কোথায় খাইয়ে দিলাম? আমি 23টাকে ভাঙলাম, ভালো করে লক্ষ্য করে দেখো, 23টাকে ভাঙলাম কি করে? 10⁻3 ইন্টু 10⁻20 করতে পারি। 10⁻3 মানে কত? একের পিছনে কতগুলো শূন্য আছে? 3টে শূন্য আছে। 3টে শূন্য থাকা মানে কত? 1000। কত? 1000। তার মানে আমি যখন এই 6.022 সঙ্গে আমি 1000 গুণ করব তখন কত হবে? এই পয়েন্টটা 3 ঘর ডান দিকে সরে যাবে। তাহলে এই ভ্যালুটা কত হয়ে গেল? 60 কত 22 ইন্টু কত হয়ে গেল? 10⁻20। তার মানে আমরা যেটা এখানে দেখছিলাম এটা ভাঙা সংখ্যা। এটা কি ভাঙা সংখ্যা? এটা কি ভাঙা সংখ্যা? সেটা মাথায় রাখো। এটা কত? 6022। এর পরে কতগুলো শূন্য আছে? 6022-এর পরে কতগুলো শূন্য আছে? 20টা শূন্য। কতগুলো আছে? 6022-এর পরে শূন্য আছে কতগুলো? 20টা শূন্য। তাহলে এটা কি ভাঙা সংখ্যা? এটা ভাঙা সংখ্যা নয়। তাহলে দেখে মনে হচ্ছে, তাহলে লিখলো কেন এরকম? ওই যে বললাম এটা বিজ্ঞানসম্মতভাবে, এটা বিজ্ঞানের লেখার স্টাইল হচ্ছে এরকম, যে একটা ডিজিটের পরে তোমাকে কি করতে হবে? কি করতে হবে? দশমিকটা রাখতে হবে। দেখ তাহলে কি করেছে ওটা বলতো? দশমিকটা এখান থেকে এখানে সরিয়ে নিয়ে এসেছে। কোথায়? এই 2-এর পাশ থেকে সরিয়ে এনেছিল কোথাতে? এখান থেকে এখানে এনেছিল। তার মানে 1000 দিয়ে ভাগ করেছিল, আর এখানে কি করেছিল? 1000 বাড়িয়ে দিয়েছিল। ঢুকেছে মাথাতে? তার জন্য এই 20টা 23 হয়ে গিয়েছিল, আর পয়েন্টটা কোথায় চলে এসেছিল? এখানে চলে এসেছিল। তাহলে আমরা যে সংখ্যাটা দেখছি সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি ভাঙা সংখ্যা নয়, সেটা একটা বিরাট সংখ্যা। আইডিয়া করতে পারবো না, এতটা বড় সংখ্যা। 6022 কত? 6022 তাকে কতগুলো শূন্য দিয়ে গুণ করছি? একের পিছনে কতগুলো শূন্য? 20টা শূন্য দিয়ে গুণ করছি। 20টা শূন্য দিয়ে গুণ করছি। এত বড় ডিজিট। আমাদের পৃথিবীতে কতগুলো জনসংখ্যা আছে বলতে পারবি? মানুষ আছে কতগুলো? 750 থেকে কত? 750 থেকে কত? 800 কোটি। এখন মনে হয় 750 কোটি। তাহলে 750 কোটি যদি হয়, 750 যদি কোটি হয়, তাহলে কতগুলো আছে? বসে আছিস কি জন্য? তার 750 কোটি, 750 কোটি যদি জনসংখ্যা হয়, 750 কোটি যদি জনসংখ্যা হয়, আইডিয়া কর। আমি এটা মুছছি। এটা কত? 10। লক্ষ্য করবি, 10, 100, 1000, 10,000, 1 লক্ষ। কত? 1 লক্ষ। এইরকম 1 লক্ষ কতগুলো লাগবে? 100টা 1 লক্ষ লাগবে, তবে কত হবে? 1 কোটি। কত হবে? তার মানে এইটা 100 দিয়ে গুণ করলে কত হবে? 1 কোটি। ক্লিয়ার? ভালো করে লক্ষ্য করে দেখ, এটা হচ্ছে 100, 1000, 10,000, 10,000, আবার একটা শূন্য দিয়ে দিলাম, কত হলো? 1 লক্ষ। 10,000কে 10 দিয়ে গুণ করে দিলে কত হবে? 1 লক্ষ। 100,000, 100,000 মানে 1 লক্ষ। তাকে যখন আমি 100 দিয়ে গুণ করবো, তার মানে 100 লাখ। তাহলে 100 লাখ মানে কত হলো? 100 লাখ মানে কত হলো? 1 কোটি।
এরকম পৃথিবীতে কত লোক আছে বললাম? 750 কোটি। তাহলে এটাকে 750 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 750 দিয়ে। তাহলে পৃথিবীতে কত লোক আছে আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব 75 লিখব। কটা শূন্য? 1 2 3 4 5 6 7 8, মানে 10 টু দি পাওয়ার কত? 8। তুই একবার কল্পনা কর, পৃথিবীতে লোক আছে 75 ইন্টু 10 টু দি পাওয়ার 8। গোটা পৃথিবীতে লোক আছে কত? 75 ইন্টু, আর 1 মোল মানে হচ্ছে 6022 গণিত 10 টু দি পাওয়ার 20। তার মানে পৃথিবীতে 1 মোল মানুষ আছে? 2 মোল মানুষ আছে? না। তাহলে এই সংখ্যাটা কত বুঝতে পারছিস? এ পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গা করলেও 1 মোল হবে না। 1 ডজন মানে 12টা, 1 2 3 4 5 6 করে আমরা গুনতে পারবো, কিন্তু এই সংখ্যাটা গুনতে পারবো পৃথিবীতে 6022। তাকে 10 টু দি পাওয়ার কত দিয়ে গুণ? 20 দিয়ে গুণ। এটা মাথায় রাখতে হবে। পৃথিবীতে মানুষ আছে কত? 75 ইন্টু 10 টু দি পাওয়ার 8। বুঝতে পারছিস এর তুলনায় এটা কত ছোট লাগছে? এখানে 6022-এর থেকে এখানে কত আছে? 75। কত কম? কত কম? আর এখানে কত আছে? 10 টু দি পাওয়ার 8। আর এখানে কত আছে? তুই ভাব, একটা শূন্য বেড়ে গেলে কত কিছু হয়ে যাবে বলতো? 750 কোটিটা একটা 10 বেড়ে গেলে কত হয়ে যাবে বলতো? একটা শূন্য বেড়ে গেলে 750 কোটি, 750 কোটি, সেটা যদি একটা শূন্য বেড়ে যায় তাহলে কত হবে? 7,500 কোটি। 100কে 10 দিয়ে গুণ করে দিলে কত হয়ে যাবে? 1000 হবে তো? কত হবে? 1000 হবে তো? তাহলে 1000 যদি হয় তাহলে 750 কোটিকে 10 দিয়ে গুণ করলে কত হবে? 7,500 কোটি হয়ে যাবে। একটা শূন্য বাড়লে, এই 8টা থেকে যদি 9 হয়ে যায় তাহলে 20 হলে পরে সংখ্যাটা কত হবে কল্পনা করতে পারছিস? কল্পনা করতে পারছিস? 750 কোটি, সেখান থেকে যদি একটা শূন্য বেড়ে যায় তাহলে 7,500 কোটি হয়ে যাবে। শুধু 8টা 9 হয়ে গেলে আমার আছে কত? 20টা। শুধু 20 নয়, 75টাকে তো 6022 হতে হবে। আমরা কল্পনা করতে পারবো না, আমরা কল্পনা করতে পারবো না এই সংখ্যাটা কত, এই 1 মোল সমান কত, কল্পনা করতে পারবো না। গুনতে পারবো না? গুনতেও পারবো না, কিন্তু অঙ্কের মাধ্যমে আমরা গুনতে পারবো। তাহলে 1 মোল মানুষ যদি বলি তাহলে কতগুলো মানুষ? আমরা বলবো কোনটা? এটা আমরা কখনোই এই ফরম্যাটটা ব্যবহার করব না। আমরা সবসময় বিজ্ঞানসম্মত যে ফরম্যাট সেটা ব্যবহার করব। কি বলবো? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 1 মোল মানে কত হলো? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 2 মোল সমান কত হবে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 গণিত 2। 1 মোল মানে যদি 1 ডজন মানে যদি 12টা হয়, 2 ডজন সমান কত হবে? 12 গণিত 2। তাহলে 1 মোল সমান যদি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হয়, 23 হয়, তাহলে 2 মোল সমান কত হবে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 2। 3 মোল সমান কত হবে? 3 মোল হবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 গণিত 3। 4 মোল সমান কত হবে? 4 দিয়ে গুণ হবে। 5 মোল সমান কত হবে? হাফ মোল সমান কত গুণ হবে? হাফ দিয়ে গুণ হবে। ঢুকেছে? মোল জিনিসটা কি ঢুকলো? তাহলে মোল একটা হচ্ছে একটা সংখ্যার ইউনিট। কতগুলো? ডজন যেমন একটা সংখ্যার ইউনিট, আমরা কাউন্ট করতে পারি 1 2 3 4 5 6 করে, 12টা সমান 1 ডজন। আবার 13 14 15 16 24 পর্যন্ত গেলে পরে কত হয়ে যাবে? 2 ডজন। ঠিক তেমনই মোল মানে হলো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঢুকেছে মাথাতে? সংখ্যাটা কত আইডিয়া করতে পারবো? এই পৃথিবীর, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এক করলে পরেও 1 মোল হবে না, তার ধারে কাছে পৌঁছাবে না, তার ধারে কাছে পৌঁছাবে না। এই রকম পৃথিবী হয়তো আমাদেরকে কয়েক হাজারটা নিতে হবে, তবে হবে 1 মোল। কয়েক হাজার নিতে হবে, তাও হবে কিনা সন্দেহ। তুই কল্পনা করতে পারবি না 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে অতগুলো হাইড্রোজেন আছে। তাহলে একটা আসবো সেগুলো পরে, আমি এখন বলছি না। মোলটা ঢুকেছে কি মাথাতে? মোলের ধারণা, আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে কি? মোলের ধারণা। ধারণাটা পেয়েছিস?
মোল জিনিসটা কি হতে পারে? হলো